হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 11টা। সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নানও সেরে ফেলেছি। হঠাৎ করে শুনছিলাম বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে ঘাস কাটার। ব্যালকনিতে আসা মাত্রই এত বীভৎস শব্দ হচ্ছিল এই মেশিনটা থেকে। দাঁড়ান, আপনাদেরও একবার শোনাই। দেখেছেন এই মেশিনটার কি বিকট শব্দ। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাও আবার এত সুন্দর পরিবেশে। তবে এই মেশিনের শব্দে মনে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে গেল। বাইরে আজ প্রচণ্ড গরম ছিল, তার উপরে ওনাকে এই রোদের ভেতরে কাজ করতে দেখে আমার একটু খারাপও লাগছিল। তো যাই হোক, কী আর করার, উনি তো এক মনে ওনার কাজে ছুটছেন। আর এদিকে চলুন আমরা এবার ঘরের দিকে যাই। আপনাদেরকে তো বলেছিলাম এবছর দেশ থেকে আসার সময় আমরা একটা ব্যাগ এক্সট্রা নিয়ে এসেছি টাকা দিয়ে। সিয়াটেলে থাকাকালীন ইচ্ছে থাকলেও ব্যাগটাকে খুলে দেখতে পারিনি। দেশ থেকে এসেছি তো প্রায় কয়েক মাস হয়েই গেল, তবে আজ এই ব্যাগটাকে খোলার সুযোগ পেয়েছি। তো চলুন, আমার ব্যাগের ভেতরে অনেক জিনিসপত্র ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, সেগুলোই এক এক করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার মনে আছে আমি যেবার প্রথম এসেছিলাম আমেরিকায়, তখন আমি অনেক বেশি করে ইন্ডিয়ান যে মশলাগুলো হয় সেগুলোকে নিয়ে এসেছিলাম, যেগুলো অনেক দিন ধরে চলেছে। তো এবছর আর সেটা করিনি, কারণ এখানে কম বেশি সব কিছুই পাওয়া যায়। কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, তো সেগুলোর ওপরই বেশি জোর দিয়েছি আমি। তো চলুন আপনাদেরকে বেশি কথা না বলে দেখাতে থাকি এক এক করে আমি কী কী নিয়ে এসেছি। প্রথমেই একটা বেরিয়েছে ব্যাগ, যেটার মধ্যে রয়েছে আমলকি। এখানে তো আমলকি ফ্রোজেন পাওয়া যায়, কাঁচা খুব একটা পাওয়া যায় না। কখনো কখনো চাইনিজ মার্কেটগুলোতে পাওয়া যায়, তো সবসময় তো আর যাওয়া হয় না, আর গেলেও সবসময় পাওয়া যায় না সেখানে। তো সেই জন্য আমি বেশ কিছুটা আমলকি শুকিয়ে নিয়ে এসেছি। আজ ক্যামেরার সামনে অনেক কথা বলে ফেললাম, আর ক্যামেরার সামনে কথা বললে আমি খুব দ্রুত কথা বলি আর খুব নার্ভাস হয়ে যাই, তাই ক্যামেরার পেছনেই কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, এই আমলকিগুলো কেটে শুকিয়ে আমার মেজো দিদা আমাকে দিয়েছে এদেশে নিয়ে আসার জন্য। আর এটা ছিল কালো জিরের প্যাকেট। ভেতরের প্যাকেটগুলো তো খুব ছোট ছোট ছিল, তাই আমি একটা গোটা ব্যাগ ধরে নিয়ে এসেছি। তবে জানেন তো, আমি রান্নায় খুব বেশি কালো জিরে, রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা এগুলোকে ব্যবহার করি, আর সেই জন্যই এই কটাকেই বেশি করে নিয়ে এসেছি। তবে জানেন তো, এখানের ইন্ডিয়ান দোকানগুলোতে কালো জিরে, এই পাঁচফোড়নগুলো পাওয়া গেলেও কোনো দোকানে আজ পর্যন্ত আমি রাঁধুনি দেখিনি। তাই সবার আগে এবছর দেশে গিয়ে আমি রাঁধুনিটাকেই আগে প্যাক করেছিলাম। আমাদের দেশে আমরা এটাকে রাঁধুনি বললেও বাংলাদেশে এর একটা আলাদা নাম আছে, যেটা আমি আমার শাশুড়ি মায়ের মুখেই প্রথম শুনেছিলাম। বাংলাদেশে এই রাঁধুনিকে বলা হয় ছোটস। এরপরে নিয়ে এসেছি কয়েকটা তেজপাতা। আপনারা তো দেখেছেন আমাদের ওই ভেতরের বাড়িতে একখানা তেজপাতার গাছ রয়েছে, সেখান থেকেই পাতা পেড়ে মা নিজের হাতে শুকিয়ে এই কটা পাতা আমাকে দিয়ে দিয়েছে। আর এরপরে রয়েছে ঠাকুরদেরকে পাতার জন্য কয়েকটা আসন। এর মধ্যে বিভিন্ন ডিজাইন রয়েছে। এটা হলো একটা চৌকো আসন, খুব সুন্দর ডিজাইন। আর এরপরে ছিল ছোট ছোট অনেক কালারফুল আসন। এগুলো তো আমার বেশ পছন্দ হয়েছে, তাই বেছে বেছে সাদা রঙেরটা বেশি না পেলেও এই পিঙ্ক কালারের আসনগুলো বেশ কয়েকটা পেয়েছি একই রকমের। আর এটা ছিল সরস্বতী মা। এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে কখনো সরস্বতী পুজোতে মায়ের মুখই দেখিনি, তাই ভাবলাম আমি সঙ্গে করে একটা নিয়ে যাই, পুজোর সময় অন্তত মায়ের মুখটা তো দেখতে পারবো। এই প্যাকেটের ভেতরে রয়েছে কিছুটা তেঁতুল। বীজগুলো যদিও পরিষ্কার করে আনা হয়েছে। আমার যে দিদা আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল, মানে আমার ছোট দিদা, প্রায় 4 কেজি তেঁতুলকে 2 দিন ধরে বসে পরিষ্কার করে আমাকে বেছে দিয়েছে। আমাদের ওখানে মানে চাকদা বাজারের একটা দোকানে খুব ভালো ঘি পাওয়া যায়।
তবে আমরা 6 কেজি মতন ঘি সেখান থেকে কিনেছিলাম। ব্যাগের ওজনে হচ্ছিল না জিনিসপত্র নিয়ে, তাই এটুকু নিয়ে এসেছি। আর এখানে রয়েছে ছোট দুটো কাসন্দির বোতল, আর এর মধ্যেই রয়েছে মিঠা আতরের কয়েকটা বোতল। যাছাড়া বিরিয়ানি একেবারেই অসম্পূর্ণ, তাই এবছর কয়েকটা বেশি করে নিয়ে এসেছি। আর এটা ছিল হকিন্সের একটা 4 লিটারের কড়াই, আর এর সঙ্গে আবার একটা সুন্দর লিডও দেওয়া হয়েছে। তবে এগুলোর খুব বেশি একটা দাম না, এমআরপি ওই 2890 টাকা লেখা থাকলেও ডিসকাউন্ট দিয়েছিল এটাতে। তবে ডিসকাউন্টে যে কত দিয়েছিল সেটা আমার আর খেয়াল নেই। আর এটা ছিল ওই একই একটা ছোট সাইজের, এটা আবার ওই 2.5 লিটারের। তবে এই দুটোই আমার খুব পছন্দ হয়েছে। তবে আমার এটা ভেবেই ভালো লাগছে, এবছর মশলা কিছুটা কম নিয়ে এসে কিছু দরকারি স্টিলের জিনিসপত্র নিয়ে এসেছি। আর এটা তো ছিল একটা ঝাঁঝরি থালা, সঙ্গে করে দুটো স্টিলের থালাও নিয়ে এসেছি। আরও জানেন তো, এদেশে স্টিলের বাসনের ব্যবহার কম হলেও স্টিলের বাসনের দাম কিন্তু থাকে সেই আকাশ ছোঁয়া। তাই এবছর কম কম করে কয়েকটা স্টিলের বাসন বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর এখানে রয়েছে বেশ কয়েকটা স্টিলের বাটি। যখন এখানে বেশি বেশি খাবার রান্না করতাম, তখন মনে হতো এরকম কয়েকটা স্টিলের বাটি থাকলে খুব সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দিতে পারতাম। তো তখন তো ছিল না, এবছর নিয়ে এসেছি বাড়ি থেকে। আবার মাঝে সাঝে ঘরের কোনো ছোট অনুষ্ঠানেও এগুলোকে ব্যবহার করতে পারবো। এই যে দেখুন, পুরো একটা সেট তৈরি হয়ে গেছে। আর এই স্টিলের বাটিটা খুব বেশি একটা বড় না, তবে এটা নিয়ে এসেছি মূলত ইলিশ মাছ ভাপা বা চিংড়ি পোস্ত ভাপা বা মাছ সিদ্ধ করা এগুলোর জন্য নিয়ে এসেছি। আর এই যে এই জিনিসটা আমার খুব কাজে লাগবে, এটা নিয়ে এসেছি ফোড়ন দেওয়ার জন্য। আর এটা ছিল হকিন্সেরই 3 লিটারের একটা প্রেশার কুকার। তবে আমি 2 লিটারেরটা খুঁজছিলাম, সেটা পাইনি বলে আমাদের এই 3 লিটারেরটা নিয়ে আসতে হয়েছে। তবে এই প্রেশার কুকারের রঙটা একবারে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই জায়গাটায় স্টিকার ছিল, যেটাকে তুলে ফেলেছি বলে ওরকম সাদা হয়ে গেছে। আমেরিকাতে প্রথমে আসার পর থেকেই আমি এই শিলনোড়া খুব মিস করতাম। তবে এগুলো তো ভীষণ ভারী হয়। এবছর দেশে গিয়ে আগের থেকে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে এই ছোট আর পাতলা সাইজের শিলনোড়াটাকে বেছে নিয়ে এসেছি। এই দেশে আসার পর থেকে শিলনোড়ায় কিছু বেটে খাওয়া তো ভুলেই গেছি। পরিমাণে অল্প কোনো জিনিস মিক্সিতে বাটতে খুবই অসুবিধা হয়, তার জন্যই এই শিলনোড়াটাকে নিয়ে আসা হয়েছে। এতক্ষণ তো আমার জিনিস দেখালাম, এবার আমার ঠাকুরদের জিনিস দেখাই। এটা একটা কর্পূরদানি। মাঝে মাঝে আমি ঘরে কর্পূর দেখাই, তার জন্য এটা নিয়ে এসেছি। জলঘট তো আমার আছেই, তবে এবছর নতুন লক্ষ্মী ঠাকুরের জন্য নতুন জলঘট, আমের পল্লব আর ডাব নিয়ে এসেছি। আর এটা হলো সেই অযোধ্যায় গিয়ে যে ছোট্ট রাম মন্দিরটা নিয়ে এসেছিলাম সেটা। এবছর দেশে যাওয়ার সময় ভেবেই গিয়েছিলাম আসার সময় পিতলের মা লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে আসবো। আর এই মা লক্ষ্মীকে দেখা মাত্রই আমার এত পছন্দ হয়েছিল, তাই এটাকেই নিয়ে নিয়েছি। মাথার যে মুকুটটা দেখাচ্ছে ওটা আবার খোলাও যায়। দেখেছেন, ভীষণ সুন্দর ঠাকুরটা। তবে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ঠাকুর আমি কোনো দোকানেই খুঁজে পাইনি, তাই এবার সঙ্গে করে নারায়ণ ঠাকুরকেও আনতে পারিনি। আর এটা একটা রূপোর গণেশ ঠাকুর, যেটা এবছর আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম। আমাদের ফ্ল্যাটের পেছনে যে দিদি থাকে, আপনারা হয়তো আমার ভ্লগে দেখেছেন, ওই দিদি আমাকে এই ঠাকুরটা গিফট করেছে। আর ওই দিদির ছেলে মানে দীপ্ত আমাকে এই জিনিসটা গিফট করেছে অ্যানিভার্সারিতে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। ভীষণ সুন্দর একটা বুদ্ধদেবের ছবি, এত সুন্দর ধৈর্য ধরে একটা নিখুঁত ছবিও এঁকেছে। এটা দেখলেই দেখুন মনে হচ্ছে মনের ভেতরে একটা শান্তি বিরাজ করছে। ছবিটা আমার এত পছন্দ হয়েছে, আমি এটাকে সঙ্গে করে এদেশে নিয়ে চলে এসেছি। এখনও তো আমার জিনিসপত্র তেমনভাবে গোছানো হয়নি, গোছানো হয়ে গেলে এটাকে কোনো একটা জায়গায় সাজিয়ে রাখবো। আর এটা ছিল অযোধ্যা থেকে নিয়ে আসা রামলাল্লা। অযোধ্যা মন্দিরের ভেতরে যে রামলালাটা রয়েছে সেটা দেখতে অনেকটাই এরকম, ভীষণই মিষ্টি দেখতে। আমার কাছে যে গোপালটা রয়েছে সেটা যদিও অনেক ছোট, তবে এই জামাটা এবছর গোপালের জন্য নিয়ে এসেছি। আর এটাকে তো হয়তো আপনারা আগেও দেখেছেন, এটাও সেই অযোধ্যা থেকে নিয়ে আসা শ্রী রামচন্দ্রের একটা ছবি। আর এটাও অযোধ্যা থেকে নিয়ে এসেছিলাম, এটা একটা 3D শ্রীকৃষ্ণ, ছোট্ট বাচ্চা।
এত সুন্দর লাগছিল দেখতে। আবার দেখেছেন চোখগুলো পিটপিটও করছে কি সুন্দর। এবছর পুরীতে গিয়ে এই রাধাকৃষ্ণের ছবিটা আমার যে কি ভালো লেগেছিল, তাই আমি এটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। এবছর বাড়িতে গিয়ে অঞ্জলি জুয়েলার্সে গিয়েছিলাম কিছু টুকটাক সোনা গয়না কিনতে। আর সেখানে গিয়েই এই রূপোর গণেশ ঠাকুরটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। আর গণেশ ঠাকুর যখন রয়েছে তাহলে পাশে তো লক্ষ্মী ঠাকুরও থাকবে, তাই ওনাদেরকে দেখাতেই ওনারা আবার একটা লক্ষ্মী ঠাকুরও সেম এরকমই দেখিয়েছিলেন। আর সেটাও আমার দেখে খুব ভালো লেগেছিল, তাই এই রূপোর লক্ষ্মী আর গণেশ ঠাকুর সঙ্গে করে নিয়ে এসেছি। এই যে দেখুন, এটা ছিল সেই লক্ষ্মী ঠাকুরটা, এটাও ভীষণ সুন্দর। এবছর একটু একটু করে ব্যাগ গোছাতে গোছাতে অনেক জিনিসপত্র সঙ্গে করে নিয়ে চলে এসেছি। তবে এখানেই যে সব জিনিস রয়েছে এমনটা না, আরও কিছু জিনিসপত্র রয়েছে টুকটাক, সেগুলো আর এখানে দেখালাম না। তো যাই হোক, এগুলোই ছিল আমার বাড়ি থেকে আনা জিনিসপত্র। আজ সকাল থেকে এসব নিয়েই বসেছি। ঘড়িতে এখন অনেকটাই সময় হয়ে গেছে, চলুন সোজা রান্নাঘরের দিকে যাই। এই ব্যাগটাকে এতদিন খুলতে পারিনি বলে রান্নাঘরের বেশ কিছু জিনিস গুছিয়ে রাখতে পারছিলাম না, তাই ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে আজ শিলনোড়াটাকেও নিয়ে এসেছি রান্নাঘরে। আজ ঘুম থেকে উঠে অনেক সকালেই চিকেনটাকে বাইরে বের করে রেখেছিলাম। এখন চলুন এটাকে কেটে রান্না শুরু করি। এর আগের দিন যখন ওকে বাজারে পাঠিয়েছিলাম, সেদিনেই হোল চিকেনখানা সঙ্গে করে নিয়ে এসেছিল। এটাকে কেটে বেছে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য আর ওটাকে ওই দিন রান্না করিনি। এই দেশে প্রথম যখন এসেছিলাম, এই হোল চিকেন কাটতে বেশ ভয় পেতাম। তবে জানেন তো, এগুলো বহুদিন ফ্রোজেন থাকার কারণে বেশ নরম হয়, কাটতে খুব একটা অসুবিধে হয় না। আর এই স্টমাক, গলা এগুলো সবটাই পলিথিনের মধ্যে করে এই চিকেনের ভেতরেই দিয়ে দেওয়া হয়। আর ওই চিকেনের ওপরে যে পাতলা স্কিনটা থাকে ওটাও খুব নরম হয়, হাত দিয়ে হালকা টান দিলেই বেরিয়ে আসে, তাই ওটাকে পুরো তুলে আবার আমরা ফেলে দিই। আরও জানেন তো, এই নতুন শহরে আসার পর থেকে জিনিসপত্র গোছাতে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা দুজনে এখনও দূরের কোনো বাজারেই যেতে পারিনি। তবে ভাবছি কাল পরশু একবার বাজারে না বেরোলে আর হবেই না। নতুন শহরে আসার সঙ্গে সঙ্গে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসেরও প্রয়োজন হয়, সেগুলো বলতে গেলে কিছুই এখনও নেই ঘরে। তো দেখা যাক পরশু দিন বেরোতে পারি নাকি। তো চলুন, ওদিকে আমার গোটা চিকেনটাও কাটা হয়ে গেছে, সেটাকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এবার রান্নাটাও শুরু করে দিই। বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি ওগুলো তো মা, দিদা এরা সবাই মিলে একটু একটু করে কয়েকদিন ধরে গুছিয়ে দিয়েছে। তবে এখানেও এখন সব কিছুই পাওয়া যায়। যেহেতু বাড়িতে গেছিলাম, ভাবলাম দেশের জিনিসের একটা আলাদাই মর্ম, তাই অল্প অল্প করে হলেও বেশ কিছু জিনিস এবার সঙ্গে করে নিয়ে এলাম। ওদিকে চিকেনের মশলা কষা হতে হতে এদিকে চলুন কয়েকটা ভেন্ডি বের করে রেখেছিলাম আজকে, সেগুলোই একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর একই সঙ্গে কয়েকটা চিংড়ি মাছও বের করেছি। আজ এই ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর সেই সঙ্গে থাকবে চিকেন। ব্যাস, আজ এই দুটোই রান্না হচ্ছে। আপনারা তো জানেনই, আমরা যে নতুন শহরে এসেছি সেই শহরের নাম ভার্জিনিয়া। প্রথমে এখানে এসে এখানকার এই রোদ ঝলমল ওয়েদার দেখে আমাদের দুজনেরই এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল। আরও আমরা যেহেতু সিয়াটেলে থাকতাম, সেখানে তো কথায় কথায় বৃষ্টিই হতো, সেই জন্য আরও এত রোদ ঝলমল পরিবেশ দেখে আমাদের দুজনের একটু বেশি ভালো লেগে গেল। তবে আমাদের অসুবিধা শুরু হলো এক সপ্তাহ পর থেকে। আমরা তো এখানে এসেছি এমনিতেই সামারের সময়, আর সামারে এখানে প্রচণ্ড গরম থাকে। তার উপরে শুনলাম এবছর নাকি এখানে খুব বেশি গরম পড়েছে, কখনো কখনো তো দেখেছি 90 থেকে 95-এও চলে গেছে। আর এই সামারের সময় একটু গরম পড়বে এটা তো খুবই স্বাভাবিক, তবে এখানের গরম বিভৎস গরম,
আমরা যেমন সিয়াটেলে ওয়েট করে থাকতাম কবে সামারটা আসবে আর আমরা ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো, তবে এখানে ব্যাপারটা একেবারেই আলাদা। বাইরের পরিবেশটা এত সুন্দর, এত রোদ ঝলমলে দিন থাকার সত্ত্বেও ঘুরতে বেরোনো তো দূরের কথা, সামান্য ওই ব্যালকনিতে গিয়েই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আর এই বীভৎস গরমে বাইরে বেরোলেই হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আবার 2-1 দিন পরপর দেখছি ফোনে ওয়ার্নিংও দিচ্ছে। আর সিয়াটেলে তো বেশিরভাগ দিন ইচ্ছে থাকলেও ওই পার্কে বা মাঠে ঘুরে বেড়াতে পারতাম না, হয় ঠান্ডা নয় বৃষ্টির জন্য। আর এখানে এত সুন্দর ওয়েদার, আর আমাদের এই ব্যালকনি থেকে বাইরে এত সুন্দর একটা পরিবেশও দেখা যায়, তবু ইচ্ছা করলেও একটু পার্কে গিয়ে বসতে পারি না। তো যাই হোক, হয়তো কিছুদিন গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরও জানেন তো, এখানে আসার পর থেকে প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় আমি দেশেই রয়েছি, কারণ এখানকার এই সামারের ওয়েদারটুকু পুরোপুরি একরকম না হলেও অনেকটা আমাদের দেশের মতন। সিয়াটেলে যখন বৃষ্টি হতো দেখতাম খুব আস্তে আস্তে, আর যদি খুব জোরে বৃষ্টিও হতো সেটা অতটা শব্দও আসতো না বা বোঝাও যেত না। আর ওখানে তো বিদ্যুৎ চমকাতে আমি কখনো শুনিনি সেভাবে। তবে এখানে যখন বৃষ্টি শুরু হয়, একদিকে যেমন ঝড় হয়, বিদ্যুৎ চমকায়, আর একদিকে জোরে বৃষ্টি হতে থাকে। একেবারে আমাদের দেশে যেমনটা বৃষ্টি হয়, এখানের বৃষ্টিটাও না ঠিক সেরকম হয়। আর তখনই আমার মনে হয় হয়তো আমি দেশেই রয়েছি। সব মিলিয়ে এখানকার এই গরমটুকু বাদ দিলে এখানকার পরিবেশটা একেবারে দেশের পরিবেশের মতন। ভীষণই ভালো লেগেছে আমার এখানে এসে। এদিকে আজ রান্নাঘরে রান্না করতে করতে একপাশে আবার চলছিল গোপাল ভাঁড়। আজ গোপাল ভাঁড়ের অনেকগুলোই গল্প দেখে নিয়েছি, আর সেই সঙ্গে আমার রান্নাটাও এদিকে হয়ে গেছে। এবার চলুন, দুপুরের রান্না তো আমার হয়েই গেছে, আর এর মধ্যেই রান্না করার পরে 2-1টা যে রান্নাঘরের কাজ থাকে সেগুলোও একবারে করে নিই। ওই 2-1টা বাসন থাকে আর আশেপাশেটা একটু পরিষ্কার করা, ব্যাস, তাহলে এবেলার মতন আমার সমস্ত কাজ হয়ে যায়। তবে জানেন তো, আমাদের ঘর থেকে ব্যালকনি বলুন বা রান্নাঘরের জানলা তাকালেই বাইরে দেখবেন সব সময় গাছের পাতাগুলো নড়তে থাকে, আর সেটা দেখতে যে কি ভালো লাগে। আর এই রান্নার শেষে জানলাটাকে একটু খুলে দিলাম, যাতে রান্নাঘরের মশলার গন্ধটা বেরিয়ে যায়। আজ দুপুরে রান্না শেষ করে ঘড়িতে এখন প্রায় 1টা বেজে গেছে, আর বাইরে তো এখন বীভৎস গরম, তাই বেশিক্ষণ দাঁড়াবো না। আর এদিকে খিদেও পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম খাবার নিয়ে এখন বসে পড়ি। আজকে ওই তো আপনারা দেখলেনই, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর গরম গরম চিকেন। আর আজ যেহেতু চিকেন রান্না হয়েছে, তাই সঙ্গে আবার একটু চাক করে টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। তো চলুন, আজকের এই দুপুরের খাবার খেতে খেতে আমার ভ্লগটিও আমি আজ এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।